নির্বাচন কমিশন এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছে, যদি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে কারো নাম ভোটার তালিকা থেকে বাদও যায়, তাহলে সেই ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না। কমিশনের মতে এটা শুধুমাত্র একটি প্রশাসনিক ত্রুটি বা যাচাইয়ের অভাব হতে পারে, যার জন্য নাগরিকত্ব অস্বীকার করা আইনসঙ্গত নয়। এখানে আরও একটি প্রশ্ন কেউ করতেই পারেন যে জাতীয় নির্বাচন কমিশনের কি আদৌ এই নাগরিকত্ব যাচাই করার অধিকার আছে? এ বিষয়ে গত 10ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছিল যে নাগরিকত্ব এমন একটি বিষয় যা ভারতের নির্বাচন কমিশন দ্বারা নয়, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা নির্ধারণ করা হবে। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন দ্বিমত পোষণ করেছে। কমিশনের দাবি, একজন প্রস্তাবিত ভোটার তালিকায় একজন ভোটার হিসেবে যুক্ত হওয়ার মানদণ্ড পূরণ করেন কিনা তা যাচাই করার ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের ওপরেই বর্তায়। ভারতীয় সংবিধানের 326 আর্টিকেল অনুসারে, যার মধ্যে অন্যান্য বিষয়ের সঙ্গে এই নাগরিকত্বের মূল্যায়নও রয়েছে, এই ধরনের যাচাই বাছাই সাংবিধানিকভাবে বাধ্যতামূলক এবং 1950 সালের আরপি আইন অনুসারে প্রতিষ্ঠিত বলেও কমিশনের তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি যাতে একজনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করা হবে বলেও দাবি করেছে কমিশন। প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশনের এই এসআইআর নিয়ে এত বিরোধিতা কেন? কার পাকা ধানে মই দিচ্ছে কমিশনের এই প্রক্রিয়া? কোথায় এবং কেন তৈরি হচ্ছে আশঙ্কা? 21শে জুলাই সোমবার বিহারে কমিশনের তরফে রাজ্যের রাজনৈতিক দলগুলোকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে 29,62,000 ভোটারের গণনার ফর্ম এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং প্রায় 43,93,000 ভোটার যাদের ঠিকানা পাওয়া যায়নি। রাজনৈতিক দলগুলোকে অবশিষ্ট ভোটারদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। কমিশন বিবৃতিতে জানিয়েছে, 1 আগস্ট প্রকাশিত হতে যাওয়া খসড়া ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিহারে কান পাতলে শোনা যাচ্ছে আবার অন্য কথাও। যাদের নাম বাদ পড়ছে তারা এক অচেনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন এই এসআইআর চালু করে প্রাথমিক পর্যায়ে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করছেন অনেককেই। এরপর তা প্রমাণের দায় গিয়ে পড়ছে সাধারণ নাগরিকের ঘাড়ে, যার বেশিরভাগই গরিব, নিরক্ষর বা নথিহীন মানুষ। অর্থাৎ এই মুহূর্তে বিহারে যে অবস্থান তৈরি হয়েছে তা বাংলার জন্য এক অশনি সংকেত হতে পারে। তার কারণ, নির্বাচন কমিশন বলেছে যে আগস্ট থেকেই তারা দেশ জুড়ে এই এসআইআর শুরু করতে চায় এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে বলা যায় যে বিহারের নির্বাচন শেষ হতে হতেই যে রাজ্যে ভোটের দামামা বাজবে সেই রাজ্যটির নাম এই পশ্চিমবঙ্গ। খুব স্বাভাবিকভাবেই বিহারের এসআইআর প্রক্রিয়া শেষের পরে বাংলাতে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার তোড়জোড় যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন নিতে শুরু করেছে তা গত কয়েকদিনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে পরিষ্কার। এবার প্রশ্ন হলো, তাহলে আমাদের মানে বাংলার মানুষের এখন কি প্রয়োজন? দেখুন, রাজনৈতিক দলগুলো কি বলছে আমি তার পর্যালোচনায় যাচ্ছি না। তার কারণ, যদি নির্বাচন কমিশন এসআইআর শুরু করে, আমার আপনার দরজায় গিয়ে করার নেড়ে নথি দেখতে চায়, তাহলে আমাকে আপনাকে সেই নথি বের করতে হবে। ফলে এক্ষেত্রে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই এসআইআর কি, কোন কোন নথি এই এসআইআর এর জন্য নির্বাচন কমিশন আপনার কাছে চাইতে পারে, তার জন্য সচেতনতা বৃদ্ধি করা এবং যাতে করে বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলার মানুষ সেই 11টা নথি যাতে জোগাড় করতে পারে, যার যেটা নেই সে সেটা জোগাড় করতে পারে তার ব্যবস্থা করা। এই 11টি নথি কি, এর
আগের এপিসোডে এই এসআইআর নিয়ে যে এপিসোড আমরা করেছিলাম সেখানে তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছি। আজকের এপিসোডেও আমরা টেক্সটলি সেটাকে আপনাদের জানিয়ে দেব যে 11টি নথি কি কি রয়েছে। আপনারা সেখান থেকে নোট করে নিতে পারেন যে কি কি 11টি নথি এই এসআইআরের জন্য আপনার প্রয়োজন পড়বে। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 11টি নথিকে জোগাড় করা। যদি আপনার কাছে এই 11টা নথি থাকে তাহলে এই এসআইআর করার জন্য যদি কোনো নির্বাচন আধিকারিক আপনার দরজায় আসে তাহলে আশঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বিষয় হচ্ছে ন্যারেটিভকে বোঝা। একটু আগেই আপনাদেরকে বলেছি যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতন করে এই গোটা বিষয়টিকে আপনাদের সামনে ব্যাখ্যা করবার চেষ্টা করবে। কেউ গোটা ঘটনাটাকে ঠিক বলার চেষ্টা করবে, কেউ গোটা ঘটনাটাকে বেঠিক বলার চেষ্টা করবে। আপনারাও আপনাদের মতন করে হয়তো গোটা বিষয়টাকে বিচার করার চেষ্টা করবেন যে ঠিক না বেঠিক। ঠিক বেঠিক, বেঠিক ঠিকের এই তর্কের বাইরে গিয়ে যে বিষয়টা থাকছে, যদি ভারত সরকার নয় গোটা প্রক্রিয়াটাই চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 28 তারিখ সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে সেই শুনানিতে যদি স্থগিতাদেশ না হয়, যদি নির্বাচন কমিশন এই কাজ চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে বাংলাতেও এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সেক্ষেত্রে ওই রাজনৈতিক ন্যারেটিভগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। ফলে সেই ন্যারেটিভগুলো নিয়ে আপনার রাজনৈতিক মতামত যা কিছুই হতে পারে। কিন্তু যেমনভাবে আধার কার্ড করানোর ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছিল, আধার কার্ড করতে হয়েছে, যেমনভাবে আরও একাধিক বিষয়গুলোর সম্পর্কে অনেক ক্ষেত্রেই অনেকের বিরোধিতা থাকা সত্ত্বেও তাকে করতে হয়েছে, এই ক্ষেত্রেও ঠিক তেমনটাই কিন্তু বাঞ্ছনীয় হতে পারে।